ইনকাম ট্যাক্স বা আয়করের কথা শুনলেই কি মাথাটা কেমন গুলিয়ে যায়? বিশেষ করে যখন শুনি আমাদের আয়কে নাকি নানা ভাগে ভাগ করে তার ওপর ট্যাক্স হিসেব করা হয়। তাহলে চলুন আজ একদম সহজ করে বুঝে নিই আয়কর আইনের সবচেয়ে জরুরি একটা অংশ, অর্থাৎ আয়ের এই ৫টি উৎস আসলে কি। আসুন শুরুতেই একটা প্রশ্ন নিয়ে ভাবি, যেটা ট্যাক্স বোঝার একদম গোড়ার কথা। আচ্ছা, যখন কেউ আয় করেন তখন ট্যাক্সের আইন কি সেটাকে শুধুই একটা বড় টাকার অঙ্ক হিসেবে দেখে, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? তো এই পুরো ব্যাপারটা বুঝতে আমরা কি দেখব? প্রথমে জানব আমাদের আয়কে ঠিক কোন ৫টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। তারপর প্রত্যেকটা ভাগকে ধরে ধরে বুঝব। এরপর দেখব কিভাবে মোট আয় হিসেব করতে হয়, আর সব শেষে জানব ট্যাক্স রিবেট বা কর ছাড়ের দারুণ সুবিধাটা সম্পর্কে। আচ্ছা, ট্যাক্স হিসেব করার প্রথম কাজটা কি জানেন? সেটা হলো আয়টা ঠিক কোথা থেকে আসছে তা খুঁজে বের করা। কারণ কোন উৎস থেকে আয় হচ্ছে তার উপরে কিন্তু ট্যাক্সের নিয়মকানুন বদলে যায়। আসুন দেখি আইন অনুযায়ী আমাদের আয়কে কোন কোন প্রধান ভাগে ভাগ করা হয়। দেখুন, ইনকাম ট্যাক্স আইন কিন্তু আপনার সব আয়কে একসাথে একটা বড় থলেতে ফেলে দেয় না, বরং একে এই ৫টা আলাদা ভাগে বা ক্যাটাগরিতে সাজিয়ে নেয়, যেগুলোকে বলা হয় হেডস অফ ইনকাম। আর এই ভাগের কারণটা খুব সোজা। প্রত্যেকটা আয়ের উৎসের জন্য ট্যাক্সের নিয়ম, ছাড়ের পরিমাণ আর হিসাব করার পদ্ধতি একদম আলাদা। এখন আসল মজার ব্যাপারটা কি জানেন? এই যে ৫টা ভাগ, এগুলোর প্রত্যেকটার ভেতরে ঠিক কি আসে, চলুন এবার একটু গভীরে গিয়ে এটাই দেখা যাক। প্রথমেই আসি সবচেয়ে পরিচিত ক্যাটাগরিতে, মানে বেতন বা স্যালারি। এটা কিন্তু শুধু মাসের শেষে পাওয়া বেসিক স্যালারি নয়। একজন এমপ্লয়ারের কাছ থেকে চাকরির চুক্তির অধীনে যা যা পাওয়া যায়, ধরুন বোনাস, কমিশন বা অন্য কোনো আর্থিক সুবিধা, সবকিছুই কিন্তু এই হেডের আওতায় পড়ে। চাকরিজীবীদের জন্য আয়ের মূল উৎস তো এটাই। হ্যাঁ, বেতনের মধ্যে শুধু মূল বেতনই নয়, এমনকি চাকরি ছাড়ার সময় পাওয়া ক্ষতিপূরণও এর অংশ হতে পারে। তবে একটা ভালো খবর আছে, এই আয় থেকে কিছু নির্দিষ্ট ছাড় পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্ট্যান্ডার্ড ডিডাকশন। এটা একটা ফিক্সড অ্যামাউন্ট যা কোনো খরচের প্রমাণ ছাড়াই আপনার করযোগ্য আয় থেকে সরাসরি বাদ দিয়ে দেওয়া হয়। ২ নম্বর হেডটা হলো বাড়ি বা অন্য কোনো প্রপার্টি থেকে আসা আয়। আর মজার ব্যাপার হলো এটা কিন্তু শুধু বাড়ি ভাড়া দিয়ে পাওয়া টাকার উপর নির্ভর করে না। আইন অনুযায়ী যদি কারো একাধিক বাড়ি থাকে এবং তার মধ্যে কোনোটা খালিও পড়ে থাকে, তাহলেও সেটার একটা আনুমানিক ভাড়ার মূল্য ধরে আয় গণনা করা হতে পারে। এখানেও কিন্তু আইন ট্যাক্সদাতাদের জন্য বেশ কিছু ছাড়ের ব্যবস্থা রেখেছে। যেমন বাড়ির রক্ষণাবেক্ষণের খরচের জন্য ভাড়ার ওপর একটা ফ্ল্যাট ৩০% ছাড় পাওয়া যায়। শুধু তাই নয়, যদি বাড়িটা হোম লোন নিয়ে কেনা হয়ে থাকে, তাহলে সেই লোনের সুদের ওপরও একটা বড় অঙ্কের ছাড় মেলে। এর উদ্দেশ্য হল মানুষকে বাড়ি কেনা বা বানানোর জন্য আরও উৎসাহিত করা। এরপর ৩ নম্বরে আসছে ব্যবসা বা প্রফেশন থেকে হওয়া লাভ। এর পরিসর কিন্তু বিশাল। একজন ছোট দোকানদারের লাভ থেকে শুরু করে একজন ডাক্তার, আইনজীবী বা কোনো ফ্রিল্যান্সারের ফি পর্যন্ত, মানে যে কোনো স্বাধীন ব্যবসা বা পেশা থেকে যা আয় হয় সবই এই ক্যাটেগরিতে আসে। মানে বুঝতেই পারছেন, এর পরিসরটা কিন্তু বেশ বড়। একটা দোকানের লাভ থেকে শুরু করে একজন কনসালটেন্টের ফি পর্যন্ত সবকিছুই এর মধ্যে পড়ে। ৪ নম্বরে আছে ক্যাপিটাল গেইনস বা মূলধনী লাভ। সহজ করে বললে, যখন কোনো মূলধনী সম্পদ, যেমন ধরুন জমি, ফ্ল্যাট, শেয়ার, মিউচুয়াল ফান্ড বা সোনা বিক্রি করে লাভ হয়, তখন সেই লাভের ওপর ট্যাক্স দিতে হয়। আর সেই লাভটাই এই হেডের অধীনে আসে। এটা আসলে ইনভেস্টমেন্ট থেকে হওয়া লাভের ওপর ট্যাক্স। এখানে আইন কিন্তু একটা খুব জরুরি পার্থক্য করে দেয়। সম্পদটা কতদিন নিজের কাছে রাখার পর বিক্রি করা হলো তার উপর ভিত্তি করে। যদি অল্প সময়ের জন্য রেখে বিক্রি করা হয় তাহলে সেটা হলো শর্ট টার্ম, আর একটা নির্দিষ্ট সময়ের বেশি ধরে রাখলে সেটা হয়ে যায় লং টার্ম। আর এই পার্থক্যের উপর ট্যাক্সের হারও নির্ভর করে। সাধারণত লং টার্ম ইনভেস্টমেন্টকে উৎসাহ দেওয়ার জন্য এর ওপর কম হারে ট্যাক্স লাগে। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, সব ধরনের অ্যাসেট ট্রান্সফার বা হস্তান্তরেই কিন্তু ট্যাক্স লাগে না। আইন অনুযায়ী উপহার হিসেবে বা উইল করে কিছু দিলে সেই সব ক্ষেত্রে হওয়া লাভের ওপর কোনো কর দিতে হয় না। আর একদম শেষে ৫ নম্বরে আছে একটা ক্যাটাগরি, যেটাকে বলা যেতে পারে একটা মিক্সড ব্যাগ বা অন্যান্য উৎস। ভাবুন তো, এটা এমন একটা ঝুড়ি যেখানে সেই সব আয় এসে জমা হয় যা প্রথম ৪টে ভাগের কোনোটাতেই ঠিকঠাক ফিট করে না। যেমন ধরুন লটারি জিতে পাওয়া টাকা, সেভিংস অ্যাকাউন্ট থেকে পাওয়া সুদ বা কোনো কোম্পানি থেকে পাওয়া ডিভিডেন্ড। এই ধরনের আয় যা বেতন, বাড়ি, ব্যবসা বা ক্যাপিটাল গেইনসের মধ্যে পড়ে না, সেগুলো সবই এখানে এসে ট্যাক্সের আওতায় পড়ে।
তো এই 5টা ভাগ তো বোঝা গেল, এরপর কি? মানে এই সবগুলোকে একসাথে আনা হয় কিভাবে? এই 5টা হেড থেকে আসা ইনকাম আলাদা করে হিসেব করার পর আমরা সেগুলোকে যোগ করি, আর এই যোগফলটাই হলো একটা খুব গুরুত্বপূর্ণ ফিগার যার নাম গ্রস টোটাল ইনকাম বা জিটিআই। ট্যাক্স গণনার আসল শুরুটা কিন্তু এই জিটিআই থেকেই হয়, কারণ এর উপর ভিত্তি করেই পরের ছাড়গুলো হিসেব করা হয়। দেখুন, ব্যাপারটা খুবই সহজ। এই 5টা হেডের ফাইনাল ইনকাম ফিগারগুলো নিয়ে জাস্ট যোগ করে দিলেই আমরা পেয়ে যাই জিটিআই বা মোট স্থূল আয়। আচ্ছা, মোট ইনকাম তো বের হলো, ট্যাক্সও হিসেব হলো, কিন্তু এখানে কি শেষ? না, করদাতাদের জন্য আরও একটা দারুণ ব্যাপার আছে। ট্যাক্স গণনার প্রায় শেষ ধাপে একটা গুরুত্বপূর্ণ জিনিস আসে, আর সেটা হলো ট্যাক্স রিবেট বা কর ছাড়। এখানে একটা ব্যাপার কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। রিবেট কিন্তু আপনার আয় থেকে বাদ যায় না, এটা সরাসরি আপনার হিসেব করা মোট ট্যাক্স থেকে মাইনাস হয়ে যায়। মানে এটা হলো ট্যাক্সের উপর সরাসরি ডিসকাউন্ট। আইনের নির্দিষ্ট ধারা অনুযায়ী বর্তমানে সর্বোচ্চ 12,500 টাকা পর্যন্ত রিবেট পাওয়া সম্ভব। এর মানে হলো আপনার যাই ট্যাক্স আসুক না কেন, সেখান থেকে সরাসরি এই অঙ্কটা বাদ যেতে পারে, যা নিঃসন্দেহে একটা বড় স্বস্তি। তবে হ্যাঁ, মনে রাখতে হবে এই ছাড়টা কিন্তু সবার জন্য নয়। এটা মূলত কম আয়ের করদাতাদের একটু স্বস্তি দেওয়ার জন্য তৈরি। আর তাই এর যোগ্যতা নির্ভর করে কিছু নির্দিষ্ট শর্তের ওপর, যেমন মোট আয় একটা নির্দিষ্ট সীমার নিচে থাকতে হবে। তাহলে দেখুন, আয়ের এই 5টা ভাগকে জানাটা শুধু ট্যাক্স দেওয়ার জন্য দরকারি তা কিন্তু নয়। এটা আসলে নিজের আর্থিক পরিকল্পনা করার একদম প্রথম ধাপ। এই জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে নিজের উপার্জন আর বিনিয়োগকে আরও ভালোভাবে সাজানো যায়, যাতে ট্যাক্সের বোঝাও কমে আর সম্পদও বাড়ে, এবার ভাবার বিষয় সেটাই।